সময়ের সঙ্গে নাকি অনেক কিছুই বদলে যায়, তিনিও নাকি বদলে গিয়েছেন। আগে ছিলেন বালুরঘাট শহরের মতো শান্ত, এখন নাকি বর্ষার আত্রেয়ীর মতো উত্তাল। আগে ছিলেন মিতভাষী, এখন মঞ্চে দাঁড়িয়ে বলেন পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজাবো। বঙ্গ বিজেপির ক্যাপ্টেন হিসেবে তিনি কত সমুদ্র পার করতে পেরেছেন তা নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেন তিনি ব্যর্থ, কেউ বলেন এর থেকে বেশি কিছু করার ছিল না। এখন তিনি নতুন রূপে কেন্দ্রে মন্ত্রী, রাজ্যের দাপুটে নেতা, রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন, মঞ্চ থেকে হুঙ্কার হুঁশিয়ারি দিচ্ছেন। সোজা সাপটায় আজ আমার সামনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কি বুঝছেন ভোটের হাওয়া? দেখুন, আমার মনে হয় মানুষ বিজেপির থেকে মানুষ বেশি তৈরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য। বিজেপির হয়তো আপনারা বিভিন্ন যারা বোদ্ধা আছেন আপনাদের মতো, তারা হয়তো দু চারটে খুঁত বের করতে পারেন যে বিজেপি এটা তৈরি হয়নি, সংগঠন অমুক নেই তমুক নেই। কিন্তু আমার মনে হয় মানুষ আরও বেশি তৈরি হয়ে গেছে। মানুষ এক স্টেপ অ্যাহেড যাকে বলি আমরা, পপিন ক্রিজ থেকে বেরিয়ে এসে মানুষ খেলতে চাইছে সপাটে, স্টেপ আউট করে সৌরভ গাঙ্গুলির মতো এই তৃণমূল কংগ্রেস নামক সরকারটাকে বাউন্ডারির বাইরে ফেলতে। তাহলে আপনি বলছেন এবারে খেলা হবে? খেলা হবে এবং পদ্মফুলের মেলাও হবে। 2011-এ একটা জোরালো হাওয়া ছিল বিজেপির পক্ষে, কিন্তু 21-এ 2021-এ মাফ করবেন 2021-এ, কিন্তু ভোটের পর দেখা গেল 77-এ থেমে গেছেন আপনারা। এবার কি সত্যি বঙ্গজয়ের স্বপ্ন সত্যি হবে? দেখুন, 2021 আর বর্তমান সময় কতগুলো পার্থক্য আছে। আপনারা যেহেতু প্রতিনিয়ত রাজনৈতিক যে প্যারামিটার্স বা রাজনৈতিক যে পরিবর্তনগুলো হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, আপনারা লক্ষ্য করেন। বিজেপি 19 সালে 18টা সিট জেতে। 19 সালে ভোটে জেতার পর বিজেপিতে প্রচুর মানুষ বাইরে থেকে আসতে শুরু করে, যারা বিজেপির আদর্শ, বিজেপির পথ চলার পদ্ধতি তার সাথে অতটা পরিচিত ছিলেন না। তারা আসার পর একটা বড় হাওয়া তৈরি হয়, কিন্তু হাওয়াটা ছিল হচ্ছে উপরের তলায়, বায়বীয় বলতে পারেন। নিচের তলায় তার হলচলটা কিন্তু পড়েনি, বা মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তুলনামূলকভাবে ক্ষোভ কম ছিল এখনকার কম্প্যারিজন যদি আমরা করি। তখন তৃণমূল কংগ্রেসের কিছু মানুষের প্রতি মানুষের ক্ষোভ ছিল। তো স্বাভাবিকভাবে যখন আপনি দেখুন 19 সালে আমরা 18টি সিট পেলাম, 19 সালের গোটা বছর আমরা পাচ্ছি না, 20-21 সালে ভোট। স্বাভাবিকভাবে এই যে উপরে এত লোক এলো, তাদের অ্যাসিমিলেশন, বাংলায় যাকে আত্মীকরণ বলে বিজেপির সাথে, বা বিজেপির যারা এক্সিস্টিং ছিল স্ট্রাকচারে, তাদের আত্মীকরণ যারা বাইরে থেকে এলো তাদের সাথে হওয়া সম্ভব হয়ে ওঠেনি। ফলে বিজেপির যে গ্রোথটা হয়েছিল ডিউরিং দ্য টেনিউর অফ বিটুইন 2019 and 21, দ্যাট ওয়াজ নট এ অর্গ্যানিক গ্রোথ। এটা অর্গ্যানিক গ্রোথ হতে পারেনি, তার ফলে আমরা জিততে পারিনি। প্রচুর সিট আমরা 5,000 ভোটে হেরেছি, 40খানা প্রায় 5,000 ভোটে হেরে গেছি। এবার বিজেপি তার থেকে অনেক বেশি একত্রিত, অনেক বেশি একজুট, এবং যারা সে সময় 21-এর রেজাল্টের পর চলে গেছেন, ঝামেলা মিটে গেছে আমাদের। যারা থেকে গেছেন তারা বিজেপির সাথে একাঙ্গীভূত হয়ে গেছে, বিজেপিও তাদের সাথে একাঙ্গীভূত হয়েছে। সেজন্য দেখুন, এবার আমাদের অন্য দল থেকে নেবার, নিয়ে এসে টিকিট দেওয়ার আমাদের কিন্তু খুব একটা চেষ্টাও নেই। এবং সেবার বিজেপি, আমার মনে হয় বিজেপি অ্যাজ এ পার্টি হিসেবে, অর্গানাইজ দল হিসেবে সেইভাবে তৈরি ছিল না যেটা এবার আমরা তৈরি আছি। মানে এই কারণে এবার আপনাদের প্রার্থী তালিকায় বাইরের থেকে মানে প্যারাশুটে নেমে আসা লোকেদের ভিড় কম, খুবই কম। সমাজের কিছু বিশিষ্ট মানুষকে আমরা দিয়েছি, যেমন ধরুন এখনো পর্যন্ত একজন সাংবাদিক, সে টিকিট পেয়েছে তারকেশ্বর থেকে। একজন ডিজি র্যাঙ্কের পুলিশ অফিসার যিনি রিটায়ার করেছেন, বাংলার বর্তমান প্রাক্তন ডিজি যিনি বর্তমানে রাজ্যসভার সাংসদ হয়েছেন, তার ব্যাচমেট আইপিএস অফিসার, তাকে আমরা প্রার্থী করেছি। বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্যকে, পঞ্চম পুরুষকে আমরা প্রার্থী করেছি। নচেত আমাদের তৃণমূল থেকে নিয়ে এসে একদম টাটকা জায়মান কোনো ক্যান্ডিডেট কিন্তু আমাদের নেই। 2024-এ আমি নিজে বালুরঘাট গিয়েছিলাম লোকসভা ভোটের আগে। আপনার ইন্টারভিউ নিয়েছিলাম বালুরঘাটে।
2026-এ এবার ফের আপনি আর আমি মুখোমুখি হয়েছি। সেই সুকান্ত মজুমদারের সাথে আজকে সুকান্ত মজুমদার কতটা আলাদা? আমাকে তো নিজেকে একই রকম লাগে। আলাদা হয়েছে কিনা সে আপনারা বলতে পারবেন, বাংলার মানুষ বলতে পারবে, জনগণ বলতে পারবে, বিরোধীরা বলতে পারবে যে কতটা আলাদা। তবে আমার মনে হয় যে সময়ের সাথে সাথে তো প্রত্যেক মানুষেরই পরিবর্তন আসে। আমারও কিছু পরিবর্তন এসেছে, আসবে না বা পরিবর্তন হবে না এরকম তো সম্ভব নয়। তবে ভেতরে মানুষটা একই আছে। অনেকে বলছেন রাজ্য সভাপতির ভার আপনার কাঁধ থেকে মুক্ত হয়ে যাওয়ার পর আবার নতুন রূপে আপনাকে দেখা যাচ্ছে অনেক বেশি ঝাঁঝ, অনেক বেশি দাপুটে। দেখুন, রাজ্য সভাপতি অবভিয়াসলি একটা বড় দায়িত্ব, গুরু দায়িত্ব। তার অনেক কনস্ট্রেন্ট থাকে, তার অনেক করণীয় এবং করণীয় নয় এমন কিছু কাজের লিস্ট থাকে। এখন আমি অনেকটা মানে হাত পা ঝাড়া যাকে বলা চলে, তো স্বাভাবিকভাবে তার একটা লাভ, তার একটা বেনিফিট তো পাবোই। অনেক কিছু বলা যেত না, সেটা বলা যায়। অবভিয়াসলি আমি যখন রাজ্য সভাপতি ছিলাম অনেক কিছু বলতে পারতাম না, এখন আমি বলতে পারছি। আমার বাধ্যবাধকতা নেই। রাজ্য সভাপতি পদ বিজেপিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, এবং তার থেকেও বড় কথা সেই সময় আমার পার্টি তৈরি ছিল না। এখন আমি বলতে পারি যে আমাদেরকে মানলে পরে আমরা পাল্টা শশী পাজাভার ট্রিটমেন্ট দেব। তখন আমি বলতে পারতাম না। 21-এর যে ধাক্কাটা আমাকে সামলাতে হয়েছে রাজ্য সভাপতি হিসেবে, কারণ দিলীপ দা যখন সভাপতি ছিলেন সেই সময় 21-এর পরাজয় ঘটে এবং তারপরে হামলা একদম। এবং পোস্টপোল ভায়োলেন্স হয়। তার যে অনুরণন, এই পুরো আমার পিরিয়ডটা ধরে সেই অনুরণনটা গেছে। অর্থাৎ যারা মার খেয়েছে তাদের পাশে কেউ দাঁড়ায়নি, সেই সময় তারা বলেছেন আমাদের পাশে কেউ দাঁড়ায়নি, তাদেরকে আবার জোর দেয়া, কোমরে মনে জোর দেয়া, আবার মেরুদণ্ড তুলে সোজা হয়ে দাঁড়ানো, আবার ভারত মাতা কি জয় বলানো এত তো সহজ বিষয় নয়। বাংলায় যেভাবে হিংসা হয়েছিল সে সময়, এমন এমন ঘটনা শুনেছি আপনাদের মিডিয়ার সামনে, আপনারা বলবেন এফআইআর হয়নি কেন। আমি কিছুদিন আগে দাঁতনে গেছিলাম, আমাদের কর্মীরা বললেন যে বিধায়কের সাথে একজন ভদ্রলোক ঘুরে বেড়ায়, তার বয়স 50-55 হবে, সে একটি বাচ্চা মেয়েকে রেপ করেছিল ভোটের দিন। মেয়েটির পরিবার কোথাও এফআইআর করার সাহস পায়নি, কারণ এটা জানাজানি হয়ে গেলে গ্রামে মেয়েটির আর বিয়ে হতো না। মেয়েটির এখন বিয়ে হয়ে গেছে। আপনি যেটা বললেন, সদ্য ইলেকশন হয়ে যাওয়ার পর আপনি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন, আমার যদ্দূর মনে পড়ছে 2021-এর সেপ্টেম্বর মাস নাগাদ। তখন একজন মিতভাষী শান্ত সুকান্ত মজুমদারকে আমরা দেখতাম, আমরা দেখেছি। সেই সুকান্ত মজুমদার এখন মঞ্চে দাঁড়িয়ে বলেন পিষে মেরে দেবো, পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজাবো। এতটা বদলে গেলেন কিভাবে? এটা আমি পুলিশকে বলেছিলাম যে যদি পিষি করেন বেশি, জনতা পিষে মেরে দেবে। আমি পিষে মারার কথা বলিনি, জনতাই পিষে মেরে দেবে পুলিশকে। কারণ পিষি করা তো পুলিশের কাজ নয়। পুলিশের কাজ হচ্ছে যে আমরা দুষ্টের দমন করব এবং যারা ভালো মানুষ তাদের আমরা রক্ষা করব। আমাদের পার্টির কর্মীরা যাচ্ছে ব্রিগেডে, আর পুলিশ এর চোখের সামনে আমাদের কর্মীদের উপর ঢিল মারা হবে, পুলিশ গিয়ে শাটার বন্ধ করে দেবে তৃণমূল নেতার রেস্টুরেন্টে ঢুকে শশী পাজার বাড়ির সামনে, এইভাবে বেঁচে যাবে পুলিশ যদি ভাবে, তো বাঁচবে না। আমরা তো দিল্লিতে দেখি কত আইএস আইপিএস অফিসার চোখের সামনে দেখি আমরা, কই এরকম দলদাস হিসাবে তো কাজ করতে দেখি না তাদের। তারা তো মুখের উপর বলে স্যার এটা করা যায় না, এটা করা যাবে না, মন্ত্রীদের মুখের উপরে বলেন। আমরা দেখেছি কি অসহায়ভাবে একজন আইপিএস আইএসকে কাজ করতে এই পশ্চিমবঙ্গে। এই সংস্কৃতির বদল হওয়া দরকার। আর যে সমস্ত অফিসাররা এই সংস্কৃতির ধারক ও বাহক, তাদেরকে নির্বাচন কমিশনের উচিত কান ধরে রাজ্যের বাইরে পাঠানো। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন রাষ্ট্রপতি শাসন চলছে, অঘোষিত রাষ্ট্রপতি শাসন। যদি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর জন্য যদি এই ধরনের অঘোষিত রাষ্ট্রপতি শাসন করার প্রয়োজন হয়, করা উচিত, প্রয়োজনে ঘোষিত করা উচিত। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশনের মূল কাজ হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হবে, বাদবাকি কিছু তার দেখার বিষয় নয়। আজকে বিশ্বদা আমরা প্রশ্ন করতে পারি না, এই প্রশ্নটা তো শাসক দলকে করা উচিত, যে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে একসময় ভায়োলেন্সের ঘটনা ঘটতো ইলেকশনের সময়। বিহারে ঘটতো, বিহারে আমরা ছবি দেখেছি, টিভিতে ভিডিও দেখেছি, একসময় বড় বড় বন্দুক নিয়ে গুলিগোলা চলছে ভোটের সময়। আজকে সেই বিহার সেখান থেকে বেরিয়ে এসে এমন একটি নির্বাচনী পদ্ধতি বা এমন একটি নির্বাচনী প্রসেস তারা উপহার দিয়েছে বিহারের মানুষরা, যে যেখানে কোনো ভায়োলেন্সে কাউকে থাপ্পড় মারার ঘটনা ঘটে না, ঝগড়ার ঘটনা ঘটে না দুই প্রার্থীর মধ্যে। আমরা যদি হিংসাকে রাজনীতি থেকে সরাতে না পারি, গোটা ভারতবর্ষ তো অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে, ক্যা বাঙ্গাল মে ক্যা হতে, মাঝে মাঝে শুনতে হয় আমাদের। অত্যন্ত স্বাভাবিক, তৃণমূল যদি জেতে, তৃণমূল নিজের কর্মীর বাড়ির সামনে, নিজের বাড়ির সামনে আনন্দ করুক না, কেউ মানা করেনি। কিন্তু বিজেপির কর্মীর বাড়িতে গিয়ে আক্রমণ করা,
তার স্ত্রীর শ্লীলতা হানি করা। আমরা বলতে পারি যে আমরা সেই বাঙালি যে বাঙালি শ্রী চৈতন্যদেব, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, এদের আমরা উত্তরসূরি। দিলীপ ঘোষের আমলের সঙ্গে আপনার আমলের তুলনা বারবার করা হয়। অনেকে বলেন দিলীপ ঘোষ বঙ্গ বিজেপিকে যে স্তরে নিয়ে গেছেন আপনি পারেননি। এই তুলনাটাকে আপনার খারাপ লাগে না? কেমন লাগে? না দেখুন, খারাপ ভালোর কিছু নেই। প্রত্যেকটি জিনিস মনে রাখবেন, সময় বলে একটি শব্দ আছে। সময় হচ্ছে পৃথিবীতে সবথেকে বড় শক্তি। মানে এক সময় নিশ্চয়ই মনে আছে আরামবাগে, এখন যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতছেন, এক সময় আরামবাগে অনিল বসু রেকর্ড ভোটে লোকসভা জিততেন। 5 লাখ 7 লাখ 5 লাখ 7 লাখ একই ভোটে। এখন যেমন অভিষেক বাবু জিতছেন, তো এখন অনিল বসুর পার্টিকে খুঁজে পাওয়া যায় না আরামবাগে। তো সময় থাকে রাজনীতিতে। দিলীপ দার সময়টা ওরকম ছিল। ভিড় বাড়ছে, বিজেপি বাড়ছে, অপোজিশনের প্লেস নেই। আর আমি যে বিজেপিকে পেয়েছি, সে একদম হেরে যাওয়া, বিমর্ষ, কাঁধ ঝুলে গেছে, শোল্ডার একদম ডাউন হয়ে গেছে, সেই বিজেপিকে পেয়েছিলাম। দুটো তো এক হতে পারে না। দুটোরকে নিয়ে মানে সোর্স মেটেরিয়ালকে নিয়ে আপনি এক জিনিস তৈরি করতে পারেন না। কার্যকর্তারা, কর্মীরাই তো মেন। চচ্চড়ির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা সম্ভব না। তবে দিলীপ দা অবভিয়াসলি আমাদের এখনো পর্যন্ত সব থেকে সাকসেসফুল সভাপতি। লোকসভা নির্বাচনের সিটের দিক থেকে দেখতে গেলে, ঠিক সেই রকমভাবে পঞ্চায়েতের সিটের দিক থেকে দেখতে গেলে আমার টেনিওরে সব থেকে বেশি পঞ্চায়েত সিট, 11,000 পঞ্চায়েত সিট আমরা জিতেছি। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আপনি বলেছেন, আপনি মন্তব্য করেছেন, এবার কোনো পচা আলুকে আমরা নিচ্ছি না। পচা আলু আপনি কাদের বললেন? দেখুন, পচা আলু বলতে আমি বলেছি তৃণমূল কংগ্রেসের যে বার্ডেন, তৃণমূল কংগ্রেস 74খানা এমএলএর টিকিট কেটেছে, তার মধ্যে 4 জন মন্ত্রী। তো আমি কাদের পচা আলু বলেছি সেটা আপনারা বিশ্লেষণ করুন। তৃণমূল কংগ্রেসে কিন্তু বেশ কিছুকে কেটে বাদ দিয়েছে। তাদেরকে পচা আলু বলবে না ক্যান্সার বলবে তাদের ব্যাপার। তাদের আপনি নেননি? না, আমরা এখনো নিইনি তাদেরকে। আমরা তাদের মধ্যে থেকে যদি কেউ ভালো থাকে, প্রথমে অনেকেই অ্যাপ্রোচ করেছিলেন দাঁড়াতে চান বলে, আমরা পরিষ্কার বলছি টিকিট ফিকিট হবে না। টিকিট বাদ দিয়ে অন্য কিছু বললে তারপরে আসুন। টিকিট ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মীরা, যে সমস্ত নেতৃত্ব বিগত দিনে শত অত্যাচার সহ্য করেও 21-এর পর যারা টিকে আছেন, যারা পার্টিতে থেকেছেন, তাদেরকেই টিকিটের ক্ষেত্রে আমরা ভাবব। সে রামের জায়গায় শ্যাম হতে পারে, কিন্তু দুজনেই টিকে থাকা ব্যক্তিই হবে। ফিল্মের দুনিয়ার যারা ফিল্ম স্টার তাদেরও আপনারা এবার দেননি? না, বিজেপিতে অনেক স্টার আছে, আর স্টারের দরকার নেই। এত স্টার, আমরা কি কম স্টার নাকি? কোনো ফিল্ম স্টার লাগবে না। প্রচারে আসতে পারেন আমাদের যারা ফিল্ম স্টার আছে, যারা আমাদের আদর্শের সাথে যুক্ত। আমাদের সুমন ব্যানার্জি, ও বহুদিন থেকে আমাদের পার্টির সাথে যুক্ত, বহু পুরনো আমাদের বিজেপির, একসময় মালদা থেকেও ভোটে দাঁড়িয়েছিলেন, তখন জেতার কথা ছিল না, জেতেনও নি, কিন্তু বহু পুরনো বিজেপির আদর্শগত অভিনেতা। আমাদের রুদ্রনীল আছে, তাকে আমরা দাঁড় করিয়েছি। আর বাদবাকি যা খামতি আছে, আমরা যারা রাজনৈতিক নেতা আছি তারাই পুষিয়ে দেবো। মিঠুন দা আছেন, মিঠুন চক্রবর্তী তো সবার উপরে, উনি তো সুপারস্টার। প্রার্থী তালিকা ঘোষণার পর ক্ষোভ, অসন্তোষ নতুন কিছু নয়, সব দলই হয়। কিন্তু যে ছবি বিধাননগরে বিজেপি দপ্তরে দেখা গেল সেটা নজিরবিহীন। কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জায়গাতেই একই ছবি। কেন? 21-এ আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের একটি অফিস ছিল ওই হেস্টিংসে। তো হেস্টিংসের সামনে যে ধরনের টায়ার জ্বালানো থেকে শুরু করে ঘটনা ঘটেছিল, তার তুলনায় এবার বিজেপির অফিসের সামনে বা বিজেপির কোনো জেলা অফিসে বিক্ষোভ অত্যন্ত কম। মিনিমাম একটু তো হবেই, কারণ এক একটি সিটে 5 জন করে, 6 জন করে, কোনো সিটে 10 জন 15 জন তারা টিকিটার্থী, অর্থাৎ তাদের টিকিট চাই, দাবিদার, তারা টিকিটের দাবিদার। তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে একজন পাবেন, একজন পেলে পরে অন্যান্য জনের মন খারাপ হবে। এবং যদি বিজেপি স্ট্রং জায়গা হয়, শক্তিশালী জায়গা হয়, যে নেতা পাচ্ছেন এবং যে নেতা পাচ্ছেন না, এর পেছনে যদি 10 জন লোক থাকে, এর পেছনেও 10 জন লোক আছে, সেই 10 জন লোক এসে তো একটু মন খারাপ করবে। কিন্তু সব মিটে যায়, বা মিটে গেছে বলা ভালো, বেশিরভাগটাই মিটে গেছে। 1 জায়গায় এখনও একটু মন কষাকষি আছে, সেটা কিছুদিনের জন্য থাকবে। দেখবেন 2 দিন পর থেকে সব একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে যাবে। কারণ আমাদের সকল সিটে প্রার্থী হচ্ছে পদ্মফুল, তাকে জেতাতে হবে। পদ্মফুল ছাড়া আমরা অন্য কিছু দেখছি না। এই ক্ষোভ বিক্ষোভ কি ভোট বাক্সে প্রভাব ফেলবে না? আমার মনে হয় ফেলবে না। তার কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে ক্ষোভ বিক্ষোভটা 48 ঘন্টা থেকে 72 ঘন্টা স্থায়ী হয়। এই একই সঙ্গে একটা প্রশ্ন করতেই আমাকে হচ্ছে যে
অনেকেই বলছেন একই পরিবারে অনেক টিকিট আপনারা দিচ্ছেন। সিং পরিবারের টিকিট মানে অর্জুন সিংয়ের পরিবারে, শুভেন্দু অধিকারী শুভেন্দু পেয়েছে দুটো জায়গায়, শুভেন্দুর ভাই পেয়েছে, শুভেন্দু আরেক ভাই এমপি। এটা নিয়েও তো প্রশ্ন উঠছে দলের মধ্যে। দেখুন, ভোটের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে উইনিবিলিটি, অর্থাৎ জেতার সম্ভাবনা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যার উইনিবিলিটি থাকবে তাকে আমরা টিকিট দেব। আমাদের অর্জুন সিংকে দরকার ওই সিট জেতার জন্য, সেজন্য অর্জুন সিংকে টিকিট দেওয়া হয়েছে। যে সিটে দিব্যেন্দু অধিকারীকে দেয়া হয়েছে সেই সিটে এগরাতে জিততে গেলে দিব্যেন্দু অধিকারীকে দরকার। আর দিব্যেন্দু অধিকারী স্যাক্রিফাইসও করেছে পার্টির জন্য, উনি নিজের এমপি পদ দাঁড়াননি বা পার্টির কাছে দাবিও করেননি যে আমাকে এমপি পদের টিকিট দিন। তো স্বাভাবিকভাবে তাকে তো কম্পেনসেট করতে হয়েছে পার্টিকে। সুকান্ত রাজ্যে একাধিক ইস্যু রয়েছে। কোনো ইস্যু তৃণমূলের জন্য অস্বস্তিকর, কোনো ইস্যু আবার বিজেপির জন্য অস্বস্তিকর। আপনার কি মনে হয় এবার কোন ইস্যুতে ভোট দেবে বাংলার মানুষ? পশ্চিমবঙ্গ কি এইভাবেই থাকবে নাকি পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত হবে? এ ইস্যু একটি বিরাট বড় ইস্যু, অনুপ্রবেশ। কারণ এর সাথে অনুপ্রবেশ নামক ইস্যুটি অত্যন্ত জড়িত। এই সরকার যদি থাকে, অনুপ্রবেশের মাধ্যমে এই সরকার আগামী দিনের বাংলার ডেমোগ্রাফি পরিবর্তন করবে এবং বাংলায় বাঙালি হিন্দুর থাকার আর কোনো জায়গা থাকবে না। আর আমার বিশ্বাস বাঙালি হিন্দুরা তাদের এই অন্তিম বাসস্থান, কারণ এরপরে আর আমাদের হাতে কিছু নেই। এটাও ঢাকার কথা ছিল না, 1947 সালে এটা পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল। লড়াই করে আমার পূর্বপুরুষ, আপনাদের পূর্বপুরুষ যারা ছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে, মেঘনাথ সাহা থেকে শুরু করে, ভারত সেবাশ্রম সংঘ, ঠাকুর পরমানন্দ, স্বামী পরমানন্দ, তারা সবাই এর হয়ে গলা ফাটিয়েছিলেন বলে আজকে আমরা এই বাংলার, তৎকালীন কংগ্রেস নেতারাও গলা ফাটিয়েছিলেন। আজকে আমরা এই পশ্চিমবঙ্গে আছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ওই জন্যই। নাহলে আমি আর উনি দুজনেই উদ্বাস্তু হয়ে কোনো একটি ভারতবর্ষের রাজ্যে হয়তো কাউন্সিলর হয়ে বসে থাকতাম, তার থেকে বেশি হতো না। হয় পিলিভিটে, না হয় আন্দামানে, এই দুটো জায়গায় কোনো জায়গায় হয়তো কাউন্সিলর হতাম, আমিও কাউন্সিলর হতাম, মমতা ব্যানার্জিও কাউন্সিলর হতেন, যতই উনি অগ্নিকন্যা আর যেই কন্যাই হন না কেন। ফিরাদ হাকিম তো চান্সই পেতেন না কোথাও, কোনো অভিষেকেরই কী হতো ভগবান জানে। তো স্বাভাবিকভাবে আজকে এই বঙ্গভূমিকে রক্ষা করার জন্য লড়াই লড়ছে বিজেপি, এবং আমার বিশ্বাস বাঙালি হিন্দুরা সেই লড়াইয়ের একসাথে আছে এবং থাকবে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা তো আপনারা ইস্যু করেছেন, আপনি তো বারবার বিভিন্ন জায়গায় দীপু দাসের কথা বলছেন। দীপু দাসের ঘটনা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশে ঘটেছে তাই নয়। আপনি দীপু দাসের ঘটনার সাথে আমাদের চন্দন দাস এবং হরগোবিন্দ দাস, ওখানে দীপুচন্দ্র দাস, এখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস, কি পার্থক্য বলুন তো? দু জায়গাতেই ধর্মীয়ভাবে উন্মত্ত জনতা, তারা তরতাজা কিছু মানুষের জীবন ছিনিয়ে নিল। এই ধর্মীয় উন্মাদনা মানব জাতির পক্ষে অত্যন্ত ক্ষতিকর। কিন্তু শুধু এটাই ইস্যু নয়, তার সাথে আপনাকে আমি বলছি, একটি আপনারা সার্ভে করুন। আমি সব জায়গায় যেটা বলি, আমাদের এই পশ্চিমবঙ্গে দুটো বড় বড় এডুকেশনাল ইনস্টিটিউট আছে যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। একটি হচ্ছে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বা যাদবপুর ইউনিভার্সিটি, আরেকটি হচ্ছে শিবপুর, যেটাকে আমরা বেসু নামে চিনতাম, এখন IIEST শিবপুর হয়েছে। বিগত 10 বছরের বিভিন্ন স্ট্রিমের প্রথম 10 জন ছাত্রের বা ছাত্রী যারা হয়েছেন, যারা টপার্স এক কথাই বলি যাদেরকে আমরা, তাদের নাম বের করুন তো, তাদের হোয়ার অ্যাবাউটস বের করুন তো, কোথায় আছে তারা? কেউ পশ্চিমবঙ্গে আছে? কেউ পশ্চিমবঙ্গে একটা বড় চাকরি করেছেন? কত শতাংশ তারা পশ্চিমবঙ্গে থাকতে পারছে নিজের মা বাবাকে নিয়ে, সঙ্গে নিয়ে? নেই। কেউ সাউথ ইন্ডিয়ায় গিয়ে ইডলি ধোসা খাচ্ছে, কেউ গুজরাটে গিয়ে খাপড়া ফাপড়া খাচ্ছে, আর কেউ দিল্লির পাশে গুরগাঁওয়ে গিয়ে ছোলা বাটোরা খাচ্ছে। মাছ ভাত জোটে না মাঝে মাঝে তাদের। আপনি বলছেন তার মানে ধর্ম এবার ইলেকশন একটা বড় ফ্যাক্টর হবে? ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় হিংসা, পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত ছোট ছোট এই ধরনের ধর্মীয় হিংসা হচ্ছে, এবং সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই ভিকটিম সো কল্ড আমাদের সংখ্যাগুরু সমাজ, আমরা যাদেরকে মানি, সেই হিন্দু সমাজ। সুকান্ত, এই যে SIR হচ্ছে, সাধারণ মানুষের প্রচুর ভোগান্তি হচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে, অ্যাডজুডিকেশন হচ্ছে, কারণ নাম উঠেছে, অনেকের নাম আবার বিচারাধীন, সেটা হচ্ছে আবার ট্রাইব্যুনালে যাচ্ছে। এটা কি আপনাদের কোনো কাজে লাগবে না আপনাদের বিপক্ষে যাবে? কাজে লাগবে, বিপক্ষে যাবে, এটা সেকেন্ডারি ইস্যু। এটা দেশের জন্য প্রয়োজন। আমাদের দেশে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার ব্যক্তিগত মত হিসেবে আপনি রেজিস্টার করুন, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই 1947-এ যখন দেশ স্বাধীন হলো, তখন একটা বড় এক্সারসাইজ করা উচিত ছিল দেশের তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন অ্যাডমিনিস্ট্রেশনের, যে আমার দেশে কতজন নাগরিক আছে, তারা কারা, তাদের
যা যা তৎকালীন যুগে ইনফরমেশন জোগাড় করা সম্ভব ছিল। তার কারণ আপনার বাড়িতে কজন লোক আছে আপনি নিশ্চয়ই জানেন, সেই অনুসারে আপনার বাজেট তৈরি হয়। আমার দেশের প্রথমেই এই ভুলটা হয়ে গেছে যে আমার দেশের নাগরিক কতজন। এখন আপনি যখনই এই নাগরিক কতজন এই রেজিস্টারের কথা বলবেন, এনআরসি এনআরসি চলে আসবে। লোকের মনে এনআরসি নিয়ে এমন একটা ভয় ধরিয়ে দেওয়া আছে। আপনার বাড়িতে কতজন লোক আছে, আমার বাড়িতে কতজন লোক আছে, দ্যাট ইজ এনআরসি, নাথিং এলস। বাংলাদেশের এনআরসি আছে, আমাদের থেকে ছোট দেশ, তাদের রেজিস্টার আছে, একটা খাতা। এনআরসির মানে হচ্ছে একটা জাবদা খাতা, যাতে নাম লেখা থাকবে কারা কারা আমার দেশের নাগরিক, আর কিচ্ছু না। আমেরিকার আছে। একমাত্র ভারতবর্ষ বড় দেশগুলোর মধ্যে, অন্যদের কথা আমি বলতে পারবো না, যারা জানে না যে তার দেশের নাগরিক কতজন, তার কোনো ডকুমেন্টেশন নেই সঠিকভাবে। প্রত্যেকটি আলাদা আলাদা ডকুমেন্টেশন আছে। ভোটার লিস্ট একটা আছে, আধার আরেকটা আছে। আর প্রত্যেকটি কার্ড, আধার কার্ড আমাদের সময় কিন্তু তৈরি হয়নি, মানে ইনসেপশন হয়েছিল কংগ্রেসের সময়। তাতেও স্পষ্ট লেখা আছে পেছন দিকটাতে, ওই বড় কার্ডটা যখন আসে তখন দেখবে তাতে লেখা আছে এই কার্ড আপনার নাগরিকত্বের পরিচয় নয়। এই যে একটা ঘজবট ব্যাপার একটা তৈরি করা আছে, তো আমার মনে হয় এসআইআর অত্যন্ত জরুরি, এবং এসআইআরটা নির্দিষ্ট সময় অন্তর, আমি তো মনে করি নির্বাচন কমিশনের নির্দিষ্ট সময় অন্তর এসআইআর করা উচিত, এবং সেটা ঘোষণা করে করা উচিত যে আগামী এসআইআর অমুক সালে হবে। কারণ আমার দেশের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, এই দুটোর ক্ষেত্রে স্পষ্ট বলা আছে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে, তারাই নির্বাচন করতে পারবেন যারা ভারতবর্ষের নাগরিক। কিছুদিন আগে আমরা বসিরহাটে দেখেছি, 2 মাস আগের ঘটনা হবে হয়তো, কয়েকশো মানুষ, তারা অন ক্যামেরা আপনার চ্যানেলেও বলেছে, অন্য চ্যানেলেও বলেছে যে তারা বাংলাদেশি, তারা ফেরত যাচ্ছে, তারা এপারে এসেছিলেন, এসে বেশি রুজি রোজগারের জন্য এসেছিলেন, সেই কারণেই বলছেন তারা। এবং তারা যথারীতি ভোটার কার্ড, আধার কার্ড, যা যা কার্ড হয় সব বানিয়ে দিয়েছে। হয়তো আমার কাছে আপনার কাছে যে কার্ড নেই সেই কার্ডও তাদের কাছে আছে, কারণ আমাদের সিস্টেমটা এরকম, কিছু করার নেই। তৃণমূল তো অভিযোগ করছে বেছে বেছে এসআইআরে মুসলিমদের নাম বাদ দেওয়া হচ্ছে, 2002-এ যাদের ম্যাপিংয়ে নাম আছে তাদের নাম ওই সব তালিকায় ঢুকে যাচ্ছে। দেখুন, যখন কোনো একটি বড় প্রসেস হয় তাতে ছোটোখাটো 2-1টা ভুল হতে পারে, কিন্তু তৃণমূল যেটা প্রচার করছে ওটা হচ্ছে ভোট ব্যাংকে ম্যানেজ করার প্রচার। আপনি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন না কেন আমফানের টাকা কীভাবে সব তৃণমূলের নেতাদের কাছে ডবল ডবল করে ঢুকে গেছিলো অ্যাকাউন্টে, উনি বলবেন, বলে ওটা ভুল করে ঢুকে গেছিলো। তো ভুল তো সরকারি কাজে হয়, যদি ইন্টেনশনালি ভুল হয়েছে এরকমও তো না, এবং তার জন্য আপনার উপায় আছে। ওনার সময় আমফানের টাকা ডবল ডবল ঢুকে গেলে সেটা ফেরত পাওয়ার, বা আমি পাইনি, আমি প্রকৃত ভুক্তভোগী, আমার দ্বিতীয় কোনো অপশান ছিল না। এখানে কারোর সাথে যদি ভুল হয় তার জন্য অ্যাপিলেট অথরিটি আছে, যেখানে আপনি সেই ট্রাইব্যুনালে আপনারটা আপনি অ্যাপ্লিকেশন করে আবার আপনার অধিকার ফিরে পাবেন। আপনার বিশ্বাস যে এবার সমস্ত বৈধ ভোটার এবার ভোট দিতে পারবেন? না, আমরা তো বিশ্বাস করি যে বৈধ ভোটারদের ভোটার তালিকা তৈরি করেই ভোট হওয়া উচিত। সুকান্তদা, উত্তরবঙ্গ আপনার নিজের এলাকা, হাতের তালুর মতো আপনি উত্তরবঙ্গকে চেনেন। এই রাজ্যে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। আমি উত্তরবঙ্গের পরিস্থিতি দেখে আসলাম কয়েকদিন আগে। উত্তরবঙ্গের পরিস্থিতি কি আগের মতো আছে? দেখুন, উত্তরবঙ্গে গতবার আমরা খুব ভালো সিট পেয়েছিলাম, 30-এরও বেশি সিট পেয়েছিলাম। এবারও আমাদের টার্গেট হচ্ছে প্রায় 40 অবধি পৌঁছানো, মানে 54-র মধ্যে 40। 54-র মধ্যে 40। অনন্ত মহারাজ, রাজবংশীদের নেতা, আপনারা তাকে বিজেপির সাংসদ করেছেন, অমিত শাহ তার বাড়িতে গিয়েছিলেন। গত লোকসভা ভোটের সময় থেকেই যে তৃণমূলের দিকে তিনি ঝুঁকছেন, সে খবর কি আপনাদের কাছে ছিল না? দেখুন, অনন্ত মহারাজের নিজস্ব কিছু ইকুয়েশন আছে, উনি কোন দিকে ঝুঁকে আছেন না নেই সেটা উনিই বলতে পারবেন। তবে হ্যাঁ, ওনার বাড়িতে আমরা সবাই গেছি, আমিও গেছি, আমি গিয়ে তো মাংস ভাত খেয়ে এসেছি। হ্যাঁ, এবং কিছুদিন আগে শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্য সভাপতি, তিনিও সম্ভবত গেছিলেন। তো আমরা তো চাই উনি আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। কিন্তু উনি থাকবেন কি না সেটা ওনার বিষয়, ওনার ব্যক্তিগত বিষয়। কারণ উনি রাজ্যসভা তো কার প্রতীকে হয় না, কারো প্রতীকে ভোট হয় না, আমাদের বিধায়কদের ভোটে উনি নির্বাচিত হয়েছেন। আমরা চাইবো উনি আমাদের সাথে থাকুন, আমাদের সেটাই আশা, বাকিটা ওনার উপরে। সম্প্রতি অনন্ত মহারাজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গবিভূষণ পুরস্কার নিতে দেখা গিয়েছে, এটা আপনাদের কাছে কতটা অস্বস্তিকর? না, সেটা আমার কাছে মনে হয় না যে খুব একটা অস্বস্তিকর কোনো বিষয়, কারণ বঙ্গবিভূষণ কাউকে তিনি মনেই করতে পারেন যে তিনি বঙ্গবিভূষণের উপযুক্ত,
তো সেই বঙ্গবিভূষণ তিনি দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। অস্বস্তিকর মুখ্যমন্ত্রীর কাছে হওয়া উচিত, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হওয়া উচিত, কারণ তিনি একজন মানুষের ভোট কিনতে চাইছেন পুরস্কার দিয়ে। আমার যেটা বক্তব্য, অস্বস্তি আরও তাদের জন্য যারা এই বঙ্গবিভূষণটা পেয়েছেন এতদিন ধরে। উত্তরবঙ্গের মানুষ জানে যে এই রাজ্যের 18% মানুষ উত্তরবঙ্গে বাস করে, জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 18%, অদ্ভুতভাবে, কিন্তু বাজেট বরাদ্দ পাই আমরা হচ্ছে 33 পয়সা, 0.33%। উত্তরবঙ্গের মানুষের হিসেব নেবে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার 3 জেলায় মোট বিধানসভা আসন 21টা। 21-এ তৃণমূল জিতেছিল মাত্র 5টিতে। এবার অনেকেই বলছেন অনেক বেশি আসনে ঘাসফুল ফুটবে। তৃণমূল কংগ্রেস এই 5টিও পাবে কিনা আমার সন্দেহ। তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে নেই, আমি আপনাকে বলছি। এই যে কুচবিহারে যে তৃণমূল লাফাচ্ছে, কারা তৃণমূলের হয়ে কাজ করছে? কোথায় তৃণমূল কংগ্রেস কুচবিহারে? তাহলে জিততো কি লোকসভা? সাংসদ কে? ফরওয়ার্ড ব্লক থেকে আসা গুন্ডা। ওখানে এই যে সিটটাতে মারামারি করে, কমল গৌর বেটা, কি নাম? সে আপনার অন্য দল থেকে তো আপনার নিশীথ প্রামাণিক কোন দল থেকে এসেছিল? না, নিশীথ প্রামাণিক তৃণমূল কংগ্রেস থেকে এসছে, কিন্তু নিশীথ প্রামাণিকই বিজেপি হয়ে যায়নি। ওখানে তৃণমূল কংগ্রেসটা নেই, পুরো ফরওয়ার্ড ব্লকের যারা সে সময় মানুষের উপর অত্যাচার করেছে সেই ফরওয়ার্ড ব্লকের লোকগুলোই, কমল গৌর ছেলে বলুন, বাইদিক থেকে সাংসদকে বলুন, বা সীতায়ের বিধায়ককে বলুন, সব ফরওয়ার্ড ব্লক থেকে আসা লোকে ভর্তি। তৃণমূল কংগ্রেসের আদি যারা তৃণমূল কংগ্রেস নেই, তারা সাইড লাইন। রবীন্দ্রনাথ বাবু হাওয়া হয়ে গেছেন, ওই কোন রকম ওই ছেলেটা টিকে আছে যে আগে সাংসদ ছিল, নাম ভুলে যাচ্ছি, পার্থপ্রতিম। ওই ছেলেটি কোন রকম এবার টিকিট পেয়েছে, এবার আবার হারবে ও। কটা পাবে বিজেপি? কুচবিহারে আমরা গতবার 2টো সিট হেরেছি, 7টা জিতেছিলাম। এবার ওই 2টোর মধ্যেও একটা তৃণমূল পেলেও পেতে পারে। এবার আবার উদয়ন গুহকে হারাবো আমরা। ওখানে অজয় রায়কে আমরা টিকিট দিয়েছি। অজয় রায় সেই ছেলে, উদয়ন গুহ ভোটে হারার পর যাকে মারতে এসে নিজের হাত ভেঙে ফেলেছিল। উদয়ন গুহ যখন নিশীথ প্রামাণিকের কাছে প্রথমবার ভোটে হেরে যায়, 46 ভোটে সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে, ফিরছিল রাস্তায়, আমাদের কর্মীরা দাঁড়িয়েছিল, মন খারাপ করেই দাঁড়িয়েছিল, আমরা ক্ষমতায় আসিনি। গাড়ি থেকে নেমে উনি পেটাতে যান। ভাবুন, একজন মন্ত্রী, এখন তিনি মন্ত্রী, তখন মন্ত্রী ছিলেন না, পেটাতে এসেছে। তা আমাদের নেতারাও তো লড়াকু নেতা, তারা দিয়ে দিয়েছে উত্তম মধ্যম, হাত ভেঙে গেছিল। তাকেই এবার আমরা প্রার্থী করেছি, অজয় রায়কে। আপনার নিজের জেলা দক্ষিণ দিনাজপুর কি হবে? দেখুন, দক্ষিণ দিনাজপুরে আমার বিশ্বাস যে এবার যদি সমস্ত ইকুয়েশন ঠিক থাকে, গতবার আমরা 3টে জিতেছিলাম, এবার আমাদের টার্গেট হচ্ছে ডবল করা, 6। আমরা বেশ কিছু সিট আছে যেখানে হিন্দু ভোটের সংখ্যাটা একটু কম, ওখানে কম বলতে মুসলিম ভোটটা একটু বেশি তুলনামূলক, আমরা ওই ভোটটা পাই না। এবার ওখানে কংগ্রেস খুব শক্তিশালী প্রার্থী দিচ্ছে। যেমন উদাহরণস্বরূপ আমি যাকে লোকসভা ভোটে হারালাম, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, বর্ষিয়ান নেতা বিপ্লব মিত্র, তার ওখানে কংগ্রেসের প্রার্থী হচ্ছে সোনা পাল। আপনি রাজনীতির খবর রাখেন, সোনা পাল একসময় তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং বিপ্লব মিত্রকে একবার হারিয়েছেন ওই বিধানসভা থেকে। তো সেই ব্যক্তি কংগ্রেসের প্রার্থী হবে, 20-30 হাজার তো ভোট পাবেন। মানে অন্য দলের ভোট কাটার উপর আপনি অনেকটা অঙ্কর কথা বলছেন। রাজনীতিতে তো তাই নির্ভর করে। ঠিক। আপনার এলাকা বালুরঘাট থেকে তো আপনি অশোক লাহিড়ীকে টিকিটই দিলেন না, যাকে আপনারা রাজ্যের অর্থমন্ত্রী করার জন্য এনেছিলেন। এটা অভিযোগের তীর আপনার দিকে। না, অশোকদার বিষয়টি আমি অন্যান্য জায়গাতেও স্পষ্ট করেছি। অশোকদার নামই টিকিটের তালিকায় 1 নম্বরে ছিল, তিনিই দাবিদার ছিলেন। তিনি হলে আমার পরিশ্রম কম হতো, কারণ তাকে আরেকবার পরিচয় করানোর কোনো প্রয়োজন পড়তো না আমার, যেটা বাদবাকি 2জন বিধায়কের ক্ষেত্রে হয়েছে। কিন্তু ওনার দিল্লিতে বিশেষ কাজ আছে, আমাদের ওনাকে ছাড়তে হয়েছে দেশের জন্য। কেন্দ্র সরকার ওনাকে দিল্লিতে ব্যবহার করবে, কী রূপে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে জানি না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী ওনাকে আগামী দিনে দেশের কাজে, দেশের জন্য, দেশের সরকারের জন্য যেভাবেই হোক, যে রূপে হোক, সেভাবে ওনাকে ব্যবহার করবেন বলে আমাদের কাছ থেকে চেয়ে নিয়েছেন। আমি স্পষ্টই বলছি যে উনকো ছোড় দো। বলা হয় এই রাজ্যে বিজেপির কোনো মুখ নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করার মতো, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখের মোকাবিলা করতে পারবেন। এটা কি কোথাও বিজেপির কাছে মাইনাস পয়েন্ট হয়ে যাচ্ছে? এই থিওরিটা অনেকে বিশ্বাস করেন, আমি একদম উল্টো থিওরিতে বিশ্বাস করি। তার কারণ হচ্ছে, আপনাদেরকে উদাহরণ দিয়ে দিচ্ছি, দিল্লি কেজরিওয়াল, তার সামনে আমাদের মুখ ছিল না।
আমরা কেজরিওয়াল সাহেবকে হারিয়েছি। নবীনবাবু পাশের রাজ্য উড়িষ্যা থেকে, উড়িষ্যা। নবীন পট্টনায়ক, সেখানেও বলা হতো যে আমাদের কোনো মুখ নেই, আমরা তাকে হারিয়েছি। নবীন পট্টনায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও ভালো মুখ ছিলেন, আমি স্পষ্টই বলছি। কারণ তিনি শুধু সততা নয়, সততার সাথে সাথে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কীভাবে করতে হবে, কীভাবে রাজ্যের ইকোনমিক হেলথকে, ফিসক্যাল হেলথকে ভালো রাখতে হবে, তার নিদর্শন দেখিয়ে গেছেন। আজও উড়িষ্যা গ্রিন কালার থাকে নীতি আয়োগের ইয়েতে, বাংলা যেখানে লাল, আমরা 17তম পজিশনে আছি ফিসক্যাল হেলথের ক্ষেত্রে। অর্থাৎ রাজ্যের আর্থিক স্বাস্থ্য, বিভিন্ন রাজ্যগুলোর আর্থিক স্বাস্থ্য নীতি আয়োগ সম্প্রতি বের করেছে, তাতে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 17তম স্থানে আমরা আছি। তবু তাকে হারিয়েছি। আপনি যেটা বললেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ মুখ আমাদের নেই। অস্ট্রেলিয়া যদি ভারতবর্ষে আসে টেস্ট সিরিজ খেলতে, আপনি ইডেনে পাটা পিচ বানাবেন নাকি আপনি মোহালিতে নিয়ে গিয়ে সুইং পিচে অস্ট্রেলিয়াকে খেলাবেন? তো সেখানে তো অস্ট্রেলিয়ার, যদি অস্ট্রেলিয়া যে পিচ পছন্দ করে বা যে পিচে তারা মানে অনেকটা সড়গড়, সেই পিচে আমরা খেলতে যাব কেন? আমরা মুখের পিচে যাবই না। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের নরেন্দ্র মোদী আছেন, আর তার সাথে আজকে আপনার যে যে ডেটে ইন্টারভিউ হচ্ছে, আজকে নরেন্দ্র মোদী হায়েস্ট মানে সর্বোচ্চ দিন পূরণ করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে। মানে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী এতদিন লাগাতার প্রধানমন্ত্রী থাকেননি, এটা হচ্ছে আজকে ওয়ার্ল্ড রেকর্ড, মানে এই দৃষ্টিতে হলো। আপনারা এ রাজ্য থেকে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের টিকিট দিয়েছেন, ভবানীপুরে টিকিট দিয়েছেন। আপনি কি মনে করেন না এটা শুভেন্দু অধিকারী একটা রাজনৈতিক হারাকিরি হয়ে গেল? দেখুন, পার্টি মনে করেছে তাকে এই দু জায়গাতে মানে লড়ানো দরকার। আমরা তো ভেবেছিলাম যে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন, তিনি সাহসী পেলেন না, তিনি লড়তে পারলেন না। আমাদেরই এক কর্মীকে নিয়ে গিয়ে, পবিত্র, তাকে নিয়ে গিয়ে দাঁড় করালেন। আমরা তো ভেবেছিলাম দু জায়গাতে দুই শক্তিশালী ক্যান্ডিডেট দাঁড়াবেন, আর আমাদের বিরোধী দলনেতা তাদের হারিয়ে দেবেন দু জায়গায়। আপনারা দেখুন না কি হয়, অপেক্ষা করুন কি হচ্ছে। আপনি বিশ্বাস করেন ভবানীপুরে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে পারবেন? আমরা তো সেই জন্যই দিয়েছি। নন্দীগ্রামে যদি হারাতে পারেন তো ভবানীপুরে হারাতে পারবেন না কেন? নন্দীগ্রামের থেকে তো ডেমোগ্রাফি ভবানীপুরে ভালো আমাদের রেসপেক্টে। ভোট কি শুধু ডেমোগ্রাফিতেই হয়? শুধু ডেমোগ্রাফিতে হয় না, কিন্তু একটা পোর্শন ভোট ডেমোগ্রাফি, পশ্চিমবঙ্গের যা বর্তমান পরিস্থিতি, মুসলিম ভোট আমরা পাই না, এ তো মিথ্যে কথা বলে লাভ নেই। তো 65,000 মুসলিম ভোট যদি নন্দীগ্রামে থাকে, তো তার যত পার্সেন্ট ভোট পোল হবে, তার 99% ভোট তৃণমূল কংগ্রেস পাবে। সুকান্ত, 2011 সালে বাম সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পেরেছিলেন সেটা হলো যে সমস্ত বাম বিরোধী ভোটকে তিনি একটা ছাতার তলায় নিয়ে এসেছিলেন। এসইউসিআই ছিল, সিপিআইএমএল ছিল, সবাই তৃণমূলের পাশে ছিল। এটা কি 26-এ বিজেপি করতে পেরেছে? এই প্রশ্নটা আপনাকে করছি এই কারণে, কারণ আপনি বারবার বলেন যে বাম কংগ্রেসের উচিত, ভালো মানুষদের উচিত বিজেপির পাশে দাঁড়ানো। নবান্নে গিয়ে ফিশ ফ্রাই আর কফি খেয়ে মমতাকে হারানো যাবে না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি হারাতে হয় তাহলে বিজেপির সাথেই আসতে হবে, বিজেপির পাশে আসতে হবে। এবার সিপিএমের কম্পালশন আছে, তারা আমাদের পাশে কোনো আসতে পারবে না। আমাদের কম্পালশন আছে আইডিওলজিক্যাল, আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো না। তো স্বাভাবিকভাবে আমার যে প্রস্তাব, সিপিএমের ভোটার তাদের তো কম্পালশন নেই, বা কংগ্রেসের যারা ভোটার, যারা দেশের ভালো চান, বা তৃণমূলেরও সেই ভোটাররা যারা পুরনো তৃণমূল, আদি তৃণমূল, যারা সিপিএমের সাথে লড়াই করেছিল, মার খেয়েছিল, পরে তো তৃণমূল তো সব দখল হয়ে গেল, সব সিপিএমের লোকগুলো এসে আগমার্কা সিপিএম সব ছদ্মবেশ ধরে, কেউ কেউ চোলা পরিবর্তন করে, তারা 11-র আগে কেউ কেউ হলো, কেউ 11-র পরে হলো। সব জায়গায় যারা ভোট ম্যানেজমেন্ট করে সিপিএমের গুন্ডারা করে। এখন শকত মোল্লা একসময় রেজ্জাক মোল্লার ঘরের বাইরে টুল নিয়ে বসে থাকতো, পঞ্চায়েতের মেম্বার ছিল, সময় এলো চোলা পরিবর্তন করলো, ড্রেস পরিবর্তন করলো, লাল থেকে সবুজ আবির মেখে সে বেটা তৃণমূল হয়ে গেল। সে তো আপনার দলও হয়েছে, ক্ষমতার স্বাদ পেয়ে তৃণমূল থেকে বহু লোক এসে আপনাদের দল ভোট ম্যানেজ করছে। না না, আমাদের দলে যারা এসেছে তারা কিন্তু বিরোধী থাকা অবস্থাতে এসেছে, আমরা বিরোধীতে আছি, তারা মার খাচ্ছে, লড়াই করছে, তাদেরকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। প্লাস আমাদের যে এই সময়টা বলেছি যে এই যে আমরা 21-এ কেন হতে পারলাম না, কারণ তাদের আত্মীকরণ হয়নি, বিজেপির নীতি বোঝেনি, বিজেপির আদর্শ তাদের অনেকের হয়তো সেই সময় বুঝতে পারেনি।
এখন তারা বুঝে গেছে, এখন তো আত্মীকরণ হয়ে গেছে তাদের। মানুষ তো সবাই ক্ষমতার সাথে থাকতে চায় সুকান্তদা। যদি আপনারা কোনোদিন ক্ষমতায় রাজ্যে আসেন তখন দেখবেন আপনাদের জলে এরকম বেনজল মানে ঢুকে পড়েছে। আমরা সেই বেনজলদেরকে হয়তো ক্ষমতায় আসার জন্য কোনো কোনো রাজ্যে হয়তো তাদেরকে নিয়ে এসেছি, সময় মতো আবার সব ছেটেও দিয়েছি। আপনি উত্তরপ্রদেশ মডেলটা স্টাডি করুন, তাহলে খুব ভালো বুঝতে পারবেন। বিজেপি আদর্শভিত্তিক দল। আমরা যখন এমপি একজনও ছিল না, বা দুজন ছিল, বা তিনজন ছিল প্রথমে, তখনও যা কথা বলতাম এখনও সেই একই আদর্শের কথা বলি। কোনো অবস্থাতেই আদর্শের সাথে আমরা কম্প্রোমাইজ করি না। আমাদের আদর্শ এক জায়গায়। আমাদের দলের সম্পদ করণ্য আরাবুল, করণ্য শকত মোল্লা, করণ্য শেখ শাহজাহান এরা হবে না। আমরা 5টা ভোটের জন্য বাংলাদেশ থেকে রোহিঙ্গা ঢুকিয়ে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ঢুকিয়ে আমরা দেশের ক্ষতি করতে পারবো না। তারা যদি ভোট দেয়, স্ট্যাম্প পেপারে লিখে দেয় যে ভোট দেবো, তাও করব না। বালুরঘাটের 2 পরিযায়ী শ্রমিক অসিত সরকার এবং গৌতম বর্মনকে বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছিল। 7 মাস তারা জেলে ছিলেন, কি বলবেন? দেখুন, তারা যখন গ্রেপ্তার হয়েছিল, তাদের কাছে যে ডকুমেন্টগুলো চেয়েছিল, কোনো কারণে সেই ডকুমেন্টগুলো তারা হারিয়ে ফেলে বা দেখাতে পারেনি। কিছু একটা তাদের মধ্যে গড়বড় হয়েছিল এবং সেই জন্য তারা ওই কদিন কোনো কারণে জেলে ছিল। গ্রামের মানুষ, পড়াশুনো কম জানে, তাদের সেই কমিউনিকেশনটা তারা ঠিকমতো করতে পারেনি। আমরাও যখন বিষয়টি জানতে পেরেছিলাম তখন ততক্ষণে সে অলরেডি কোর্টের আন্ডারে চলে গেছে। তো স্বাভাবিকভাবে তাদেরকে থাকতে হয়েছে। অনেক নির্দোষ মানুষকে জীবনের অনেক সময় কারাগারে থাকতে হয়। ভারতীয় আইনি ব্যবস্থার সমস্যা তো এটা। এটা তো শুধু এখন আছে তা না, আগেও ছিল, ভবিষ্যতে হয়তো থাকবে, কারণ ফুল প্রুফ সিস্টেম তো আমরা তৈরি করতে পারিনি। উত্তরপ্রদেশের বুলডোজারকে আপনারা বাংলার ভোটের ময়দানে নিয়ে এসেছেন। সম্প্রতি আপনি নিজে বুলডোজারে চড়ে সভাস্থলে পৌঁছেছেন। বাংলার ভোটের প্রচারে হঠাৎ এই মডেল কেন? যেখানে মহিলাদের উপর অন্যায় হয়, যেখানে অত্যাচার হয়, সেই সমস্ত মানুষদের যারা অত্যাচার করে, অর্থাৎ যারা ক্রিমিনালস, তাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হচ্ছে বুলডোজার। কর্মীরা বুলডোজার নিয়ে এসেছে, বলছে দাদা আমার সভাস্থলে আপনাকে যেতে হবে এই বুলডোজারে চড়ে। তা আমরা তো কর্মীর কথায় আবদ্ধ, আমরা তাদের প্রেমে আবদ্ধ। তারা যেরকম বলবে আমরা সেরকমই করব। এবং আমরা বিশ্বাস করি যে যে সমস্ত অপরাধীরা এই ধরনের হিনিয়াস ক্রাইম করে, মহিলাদের উপর অত্যাচার করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে করে তাদেরকে দেখে দ্বিতীয়বার এই ধরনের কাজ করার কেউ যেন কোনো রকম মানসিকতা না তৈরি হয় কারোর মধ্যে। সম্প্রতি দিলীপ দা আমার এই এক প্রোগ্রামে এসেছিলেন, এসে বলেছিলেন, জানেন বিশ্বদা, বুলডোজার কী কাজে লাগে? যখন আমাদের মতো বুলডোজারের দরকার হয় পার্টির, তখন সেই বুলডোজারকে খারাপ রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হয়। আর রাস্তা তৈরি হয়ে গেলে বুলডোজারকে সাইড লাইনে দাঁড় করিয়ে রাখা হয়, ওই রাস্তা দিয়ে মসৃণ গাড়ি যাতায়াত করে। দেখুন, মসৃণ গাড়িতে যে বুলডোজার চালায় তারও বসার ব্যবস্থা থাকবে, চিন্তা নেই। সুকান্ত মজুমদার গাড়ি চালালে পরে সবাইকে নিয়েই গাড়ি চালাবে। 26-এ যদি ক্ষমতায় আসেন, ওদিকে থাকবেন না এদিকে থাকবেন? এ তো দল ঠিক করবে। আমি দলের সাধারণ একজন কর্মী এবং আমি অতি হাম্বল একটা পরিবার থেকে উঠে এসে এতদূর পৌঁছেছি। আমি তো নিজের লাইফ নিয়ে অত্যন্ত স্যাটিসফাইড। পার্টি আমাকে যেভাবে কাজে লাগাবে, এখনও যেখানে যেতে বলে সেখানে যাই, যেখানে লড়াই করতে বলে সেখানে লড়াই করি। আমাদের নেতৃত্ব, অনেক নেতৃত্ব আছে, পার্টি যেখানে দায়িত্ব দেবে সেখানে দায়িত্ব পালন করব। পেশায় শিক্ষক সুকান্ত মজুমদার, আপনার জীবনের সেরা শিক্ষক কে? অবভিয়াসলি আমার মা। আমি ব্যক্তিগত জীবনে যে জায়গায় পৌঁছেছি আমার মায়ের জন্য। আমার মা না থাকলে আমি পৌঁছতে পারতাম না। তিনি ছোটোবেলা থেকে আমার পেছনে লেগে থাকা। দুরন্ত ছেলে ছিলাম, যেরকম আর 5টা ছেলে হয়, খেলতাম বেশি, পড়তাম কম, তার জন্য অনেক পেটুনিও খেতে হয়েছে। মাই তৈরি করেছে আর কি জীবনটা। তবে ওই রামকৃষ্ণদেবের কথামৃতে একটা গল্প আছে যে সবাইকে গুরু মানতে হয়, প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। একজন সন্ন্যাসী দেখছেন বক কীভাবে কনসেন্ট্রেশন করে মাছটাকে শিকার করার আগে কতটা কনসেন্ট্রেশন করে, তো সেও গুরু, বকও গুরু। ধোনি সিনেমায় একটা ডায়লগ ছিল, হার গেম পে তুম ছক্কা নেহি মার সকতে। শোনা যায় এটা নাকি সুকান্ত মজুমদারের অত্যন্ত পছন্দের ডায়লগ। অত্যন্ত পছন্দের ডায়লগ এবং এটা আমার জীবনের উপলব্ধি। আমি মনে করি জীবন হচ্ছে একটা নদীর মতো, তাতে আমি একটা নৌকোয় চড়ে আছি। নদী যেদিকে যাচ্ছে, স্রোতের কখনো পক্ষে কখনো বিপক্ষে আমাদের চলতে হবে এবং একটা সময় আমরা ডেস্টিনিতে পৌঁছবো।
শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য নাকি দিলীপ ঘোষ, কার সঙ্গে সুকান্ত মজুমদারের সম্পর্ক সব থেকে ভালো? সবার সাথে সম্পর্ক খুব এ তো ভালো। ডিপ্লোম্যাটিক উত্তর হচ্ছে। না, আমি তো ডিপ্লোম্যাটিক উত্তরই দেবো, আমি তো পলিটিক্যাল লিডার, আমি তো সাধু সন্ন্যাসী নই। তার মানে কারোর সাথেই নয়। সবার সাথে ভালো সম্পর্ক। দিলীপ দার সাথেও কথা হলো, শুভেন্দু দার সাথে কথা হলো, শ্রমিক দা তো রাজ্য সভাপতি, তার সাথে তো নিয়মিতই মিটিংয়ে কথা হয়। দল যদি আপনাকে ভবানীপুরে দাঁড়াতে বলতো, আপনি দাঁড়াতেন? যে কোনো জায়গায় বললে দাঁড়াবো, আমি তো দলের সৈনিক। শুরুটা করেছিলাম সুকান্ত মজুমদারের বদলে যাওয়া নিয়ে, শেষটাও করব সেই বদলের কথা দিয়েই। আপনি দারুণ পাঁচালি পড়েন, একটা পাঁচালি শোনাতে হবে। না, এখন আর পাঁচালির সময় নেই। একটা ছোট্ট শোনা। আমি 2 লাইন মনে আছে আমার, হ্যাঁ। নামগুলো এখন বলবো না, শুধু প্রথম 2 লাইন বলবো। শোনো শোনো বঙ্গবাসী, শোনো দিয়া মন, তৃণমূলের চুরির কথা করিব বর্ণন। এই গুণ কোথা থেকে রপ্ত করলেন? আমি সিঙ্গেল চাইল্ড, মা যখন অসুস্থ হতো আমি বাড়িতে পুজোও করতাম, পাঁচালিও পড়েছি, এখনো মনে নেই। হ্যাঁ, ধীরে ধীরে বহিতেছে নির্মল বাতাস, হেনকারে আশিকারের, এরকম সামথিং ছিল, এখন আমার মনেও নেই। হরির সাক্ষাৎ, এইভাবে পড়তাম, তখন মুখস্থই ছিল, এখন ভুলে গেছি। আমি র্যাপিড ফায়ার রাউন্ডে আসছি, আপনি এক কথায় উত্তর দেবেন। নরেন্দ্র মোদী না অমিত শাহ? নরেন্দ্র মোদী আমাদের সবার আদর্শ। শ্রমিক ভট্টাচার্য না শুভেন্দু অধিকারী? দুজনেই। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার না সাংসদ সুকান্ত মজুমদার? রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আন্দোলন না কৌশল? আন্দোলন। আমিষ না নিরামিষ? আমিষ। প্রিয় মাছ কি, ইলিশ না রাইখড়? ইলিশ। মোহনবাগান না ইস্ট বেঙ্গল? আমি মোহনবাগান সাপোর্টার। বাঙাল হয়েও? আমি বাঙাল, কিন্তু মোহনবাগান সাপোর্টার আমি। এই আমি মানতে পারলাম না। বটানি না রাজনীতি? দুটোই আমার খুব প্রিয়। কলকাতা না বালুরঘাট? দেখুন, এটা বাছা এখন খুব মুশকিল হয়ে গেছে, কারণ বালুরঘাট আমার সব থেকে প্রিয় জায়গা থাকার জন্য, কারণ আমি একটু ঝুট ঝামেলাহীন, ব্যস্ততাহীন জীবন পছন্দ করি। কিন্তু যদি রাজনৈতিক ক্ষেত্রে ভাবেন থাকার জন্য, অবভিয়াসলি কলকাতা, কারণ কলকাতায় আমাকে রাজনৈতিক পরিচয় দিয়েছে, কলকাতা আমাকে সুকান্ত মজুমদার হিসেবে চিনিয়েছে। আমি যখন জীবনের প্রথম কলকাতায় থাকতে এসেছিলাম, আমার পকেট মারি হয়ে গেছিলো, 500 টাকার একটা নোট মা দিয়েছিল প্রথম, মনে আছে, সেটা আমার বাস থেকে আমার পকেট থেকে কেউ তুলে নেয়। আমি সেদিন তারপরে 1 বছর থাকার পর কলকাতা থেকে ফিরে যাই, তো প্রতিজ্ঞা নিয়েছিলাম যে একদিন কলকাতাতে ফিরে আসব আর কিছু না কিছু করে দেখাবো, যাতে কলকাতার মানুষ চেনে জানে। আজকে কিছুটা হয়তো সফল হয়েছি। ওই পকেট মারিটাই জীবনের প্রথম শিক্ষা? প্রথম শিক্ষা। এবং এটাও শিক্ষা যে রাজনীতির ময়দানে কখন যে পকেট মারি হয়ে যাবে কেউ বলতে পারে না। হতেই পারে যে কোনো সময়, সেটা পকেটে কিছু রাখি না, আগে রাখতাম। দিল্লির লাড্ডু না বাংলার রসগোল্লা? বাংলার রসগোল্লা, অতুলনীয়। কার পালস বোঝা কঠিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আমার মনে হয় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি সফল। অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মোটেও সফল বলে আমার মনে হয় না। উনি বাংলার যখন ইতিহাস লেখা হবে, যখন বিধানচন্দ্র রায় সম্বন্ধে আপনি যখন বলবেন, কল্যাণীর কথা বলবেন, আরও অনেক তার ডেভেলপমেন্টের প্ল্যানিংয়ের কথা বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা লিখতে গেলে আপনাকে পপুলারিস্টিক পলিটিক্স, অর্থাৎ আপনাকে ইয়ের কথা বলতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার, এই ধরনের কথা বলতে হবে। কোনো বড় শিল্প, এখন নিউ টাউন যেটা দেখতে পান, সেটাও অ্যাকচুয়ালি ইনসেপশন হচ্ছে বামফ্রন্ট আমলে, ওনার ইনসেপশন না, মানে উনি এমন কিছু দেখানোর মতো করে যেতে পারলেন না, এটাই আফসোস। 26-এ বিজেপির সেরাবাজি কি, স্ট্র্যাটেজি নাকি নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদী তো আমাদের এমন একটি বাজি, যে বাজিটা হচ্ছে এরকম কোনো মিসাইল সিস্টেম তৈরি হয়নি। শুনেছিলাম নাকি প্ল্যান করেছিলেন এপিজে আব্দুল কালাম ভাবার জন্য, যে বারবার সেখান থেকে মিসাইল বেরোবে আর কি, মানে রিইউজেবল এরকম আর কি, হয়নি এখনো পর্যন্ত তৈরি। তো নরেন্দ্র মোদী হচ্ছে একমাত্র মিসাইল, পলিটিক্যাল মিসাইল, যেটাকে আপনি বারবার ব্যবহার করতে পারেন। এতদিন লাগাতার পলিটিক্সে থাকার পর কারো জনপ্রিয়তা যে এই লেভেলে থাকতে পারে, এটা ওনার যে মঞ্চে বসে যারা ওনাকে, যার সভাটা যারা প্রত্যক্ষ করেন, তারা আমরা বুঝতে পারি যে এতদিন, দেখুন যে কোনো রাজনৈতিক নেতার, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হন না কেন, স্বাভাবিকভাবে সময়ের সাথে সাথে রাজনৈতিক জনপ্রিয়তা কমতে থাকে, অ্যান্টি ইনকামবেন্সি বাড়ে, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু প্রধানমন্ত্রীর যে ভিজিবল জনপ্রিয়তা, মানে লোক যে উত্তাল হয়ে যায় এক একটা কথার মধ্যে, এইটি কিন্তু সত্যিই মানে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে আমাদের জীবদ্দশায় আমরা কাউকে দেখতে পাবো কিনা সন্দেহ আছে। অনেক অনেক ধন্যবাদ সুকান্ত দা। নমস্কার, ধন্যবাদ। সঙ্গে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আপনারাও ভালো থাকবেন।